সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে বাগেরহাট জেলার প্রান্তিক কৃষকের কাছে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী তটের পলল ভূমির বদ্বীপে আদি কৃষিজ ফসলের সাথে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিযুক্ত হয়ে চাষ হচ্ছে ফল, ফসল সহ আরও অনেক কিছু। আজ এসবের সন্ধানে দীপ্ত কৃষি বহরে এগিয়ে চলেছি প্রান্তিক কৃষকের কাছে। আমাদের দেশের উর্বর মাটি আর দক্ষ হাতের ছোঁয়া দিয়ে ফলানো সম্ভব যে কোনো ফসল। তেমন একটি ব্যতিক্রম ফসল ফলিয়ে আমাদের তাক লাগিয়ে দিয়েছে বাগেরহাট জেলার গোটাপাড়া গ্রামের নারায়ণচন্দ্র হালদার। দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন দীপ্ত কৃষির আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনের বাকিটা সময় কাটাবো সেই কৃষকের সাথে এবং জেনে নেব তার কৃষি নির্ভর জীবনের সমস্ত গল্প। চলুন যাই। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন? ভালো আছি দাদা, আমরা দীপ্ত টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে আসছি। আমরা শুনলাম আপনি ব্যতিক্রম ফসল ফলাচ্ছেন। আজকে সারাদিন আপনার সাথে ঘুরে ঘুরে সেই ফসলগুলো দেখতে আসলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি আসেন আমার সাথে, দেখেন। চলুন। তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। কবে, কখন, কিভাবে আপনার এই আপেল কুল চাষ করার ইচ্ছা হলো? হচ্ছে আমি টিভিতে একটা অ্যাড দেখি আর কি, ওই যে আপেল কুল সম্পর্কে। সেই আপেল কুল দেখে তারপরে উৎসাহিত হই এবং পরবর্তীতে আর কি এই চারা সংগ্রহের জন্য চেষ্টা করি। পরবর্তীকালে আর কি বাগেরহাট কৃষি মেলা থেকে আর কি এই চারা সংগ্রহ করে তারপরে সেই কুল লাগাই। তো এখানে এখন করতে করতে অনেক চারা, আমার 70 একরের মতন জমিতে, তারপরে 30 একরের মতন জায়গায় আর কি কুলের চাষ আছে। তবে সব ভেড়ির পরে আর কি গাছ লাগানো, আর মধ্যেখানে আপনার ওই মাছের চাষ বা কিছু ধান, অল্প অল্প কিছু ধান উৎপন্ন হয়। লবণের কারণে আমাদের এখানে কোনো ফসলই ভালো হয় না। তবে কুলটা মোটামুটি দাঁড়ায় গেছে, এখন কুলটা ভালো চাষ হয় এবং আমাদের এই অঞ্চলে প্রচুর লোক এখন এই আমার এই দেখা দেখি কুল চাষে উদ্বুদ্ধ হয়েছে এবং চাষ করতেছে। দাদা, আপনি আপেল কুলের চাষ কবে থেকে শুরু করেন? 2009 সালের থেকে আমি গাছ শুরু করি। শুরু আপনি কতগুলো চারা দিয়ে করেন? 18টা গাছ দিয়ে শুরু করি। এখন কতগুলো চারা এখন আছে? 2000 গাছ আছে। 2000 গাছ। তো এই 18 গাছটা নিয়ে একটা গল্প আছে। 18টা গাছ আমাদের ভেড়িতে তো কিছু হতো না, তো এই 18টা গাছ লাগালে আমি সেই বছরই ওই গাছে কুল পাই এবং ওই কুল বাজারে বিক্রি করি। ওই 18টা গাছের কুলি 18,000 টাকা বিক্রি হয়। এই 18,000 টাকা বিক্রি হয়ে আমি উদ্বুদ্ধ হয়ে যে ফেলানো জায়গা কিছু হয় না, অথচ এই 18টা কুল গাছে 18,000 টাকা পাওয়া গেল, বেড়ির পরে কিছুই হয় না, এ তো অনেক লাভজনকই। তারপরে আমি পরবর্তী বছরে 1000 চারার অর্ডার করি বা খুলনা হর্টিকালচারে যে অফিসে যে, তো হর্টিকালচাররা অফিসের থেকে অত চারা দিতে পারে নাই, তারা কিছু দিছিল আর বাইরের থেকে কিছু সংগ্রহ করে আমি পরবর্তীকালে 1000 গাছ লাগাই পরের বছরই। তারপরে এখন 2000 গাছে আমি পরিচালনা করতেছি, 2000 গাছ। দাদা, আপেল কুলের গাছগুলো দেখতে পাচ্ছি ছাতার মতো ঝাপটানো, এর কারণ কি? এগুলো হচ্ছে কলমের গাছ, আর এইগুলো প্রতি বছরই কাটতে হয়, কেটে কেটে আর কি ছোটো রাখতে হয়। বড় হলে পরে ফলন সংগ্রহ করতে অসুবিধা, পরিচর্যা করতেও অসুবিধা। এগুলো ছোটো থাকলে পরে সব নিয়ন্ত্রণের ভিতরে থাকে। গাছে ফুল আসা শুরু করে কোন মাসে? ফুল মাসের ভাদ্র মাসের থেকে আরম্ভ হয় ফুল আসা, পুরো ভাদ্র আশ্বিন মাসের আংশিক পর্যন্ত ফুল থাকে। 1 মাস ধরে ফুল হয়। 1 মাস ফুল হয়। আর ফুল হওয়ার কতদিন পরে? পরে এটা ধরেন মানে পৌষ মাসের থেকে আর কি ফল সংগ্রহ করা আরম্ভ হয়। ফল পাওয়ার পর থেকে পরের বছর ফল আসা পর্যন্ত কিভাবে আপনি গাছের পরিচর্যা করেন? ফল যখন সব শেষ হয়ে যায়, যখন তারপরে আমরা গাছ করাত দিয়ে কেটে দিই। কেটে দেওয়ার পরে ওই ডালের গোড়ায় আমরা আলকাতটা লাগাই দিই। হ্যাঁ, তারপরে ওই যে আলকাতটা দেওয়া এই কারণে যে ওই গাছে কোনো খুঁতো না হয়, এই কারণেই আলকাতটা দেওয়া হয়। তারপরে ওই বেতটাকে যেখানে গাছটা আছে ওর গাছের গোড়ায় 3-4 ফুট কি 5 ফুট ধরে কোপায় দেওয়া হয়। কোপায় দেওয়ার পরে ওই সার ব্যবহার করা হয়, রাসায়নিক সার, তারপরে ওই খোল, গোবর সার, এই সমস্ত জৈব সার ব্যবহার করা হয়। তারপরে আস্তে পানি সেচ দেওয়া হয়। এইভাবে আস্তে আস্তে পোক, নানান রকম পোকের আক্রমণ হয়, সেই জন্য জন্য বীজ ব্যবহার করা হয়। হ্যাঁ, এইভাবে আর কি সারা বছর আমাকে এইভাবেই আর কি চলতে থাকে। প্রতি বছরে যেভাবে পরিচর্যা করি, এবছরও তাই করেছি, কিন্তু এবার গাছে কুল কম ধরেছে। আপনারা কৃষি অফিসারদের সাথে কথা বলেন? হ্যাঁ, কথা বলেছে এবং তারা দেখে গেছে। হ্যাঁ, এই ধরনের কোনো সেই সন্তোষজনক কোনো ওষুধ বা কোনো তথ্য তাদের কাছ থেকে সেরকম পাওয়া যায়। দাদা, আপনি বলছেন যে ফলন কম, তো এই যে
এগুলো দেখছি যে যথেষ্ট ফলন হয়েছে। না, এবার ফলন এরকম গাছে এর থেকে অনেক বেশি ফলন হয়। হ্যাঁ, ওই একটা থোকায় 3টে 4টে 2টো করে ফল থাকে, এবার একটা হয়েছে। এই যেমন ফলন এটায় 3টে হয়েছে, এরকম প্রত্যেক জায়গায় এরকম 2টো 3টে 4টে করে ফলন হয়। এবার হচ্ছে তুলনামূলক কম হয়েছে, গাছের ফল তো এইখান থেকে ধরা আরম্ভ হয়েছে। এইখান থেকে প্রত্যেক পাতার গোড়াতে গোড়াতে ফল হতো। এর চেয়ে বেশি ফল যখন ধরে তখন কি গাছ ধরে রাখতে পারে? হ্যাঁ, গাছ মোটামুটি ধরে রাখতে পারে। 2-4টা জায়গায় পেয়ারা তো গাছ তো প্রায় সব নিচে আছে, গাছ ঝুঁকে যায় অনেক, এর থেকে বেশি ঝুঁকে যায় এবং আমাদের তুলতেও খুব ভালো হয়। অনেক সময় 2-1টা ওই গোড়ার থেকে খুলে যায়, ডাল খুলে যায় 2-1টা, সেটা প্রথম দিকেই খুলে যায়। যখন ওই মানে ফুলের চাপ যখন হয় তখনই খুলে যায়, ফল হলি পরে আর খোলে না। দাদা, এবছর আপনি কি পরিমাণ ফল পাবেন বলে আশা করছেন? তবে আশা করতেছি যে 1000-1200 মণ পাবো, কিন্তু গত বছর আমি অনেক ফল বিক্রি করেছি 2000 মণের উপরে, কিন্তু এবার অতটা পাবো না, ফল এবার কম। যে আমার এই ওই পাশে চলেন, ওইদিকে যে আরো বিস্তৃত জায়গা আছে সেই দিকে যাই আমরা আস্তে আস্তে। চলেন যাই। চলেন। দাদা, এইগুলো তো আপনার ধানের ক্ষেত। হ্যাঁ, এটা আমার ধানের ক্ষেত, মাছ চাষের ক্ষেত। এইখানে আমার ভেতরে মাছ চাষ আর ধান চাষ হয়, আর আমার এই ভেড়ির পাশ দিয়ে সমস্ত কুল চাষ হয়। ফাঁকা জায়গাটা পড়ে থাকছে, প্রত্যেকটা আপনি সেইটার উপরে- পরেই কুল চাষ করতে। এই ওই পাড়ের থেকে এই পাড়ে আর কি ফলনটা একটু ভালো দেখাচ্ছে, জায়গা একটু রং টংও হয়েছে এরকম, এদিকে ফলটাও একটু বেশি আছে গাছে। দাদা, এই ফল আপনি কোথায় বিক্রি করেন? এই ফল আমি ঢাকাতে বিক্রি করি। লোকাল এখানে- মার্কেটে বিক্রি করেন না? না, লোকাল মার্কেটের দাম পাওয়া যায় না, এখানে দাম কম। দাদা, এই আপেল কুলগুলোর কিরকম দাম পান আপনি? কারণ এই মৌসুমের প্রথমের দিকে এগুলোর খুব ভালো দাম থাকে। এখন আমি এই গত 2-3 দিনের কথা বলি, এখানে হচ্ছে লোকে ঢাকাতে আপনার প্রতি কেজি 100 টাকা, 95 টাকা, 105 টাকা কেজি বিক্রি হচ্ছে। আপনি গত বছর যে 2000 মণ বড়ই বিক্রি করছেন আপেল কুল, তো এ থেকে আপনি কি পরিমাণ দাম পেয়েছেন? 40-45 লক্ষ টাকা, মানে 42-45 লক্ষ টাকার মতন দাম পাইছি। আপনার সারা বছরে এবং বিক্রি পর্যন্ত যে খরচ, এই খরচটা কি পরিমাণ? ধরেন যে 12-14 লাখ টাকা খরচ হয়ে যায় সারা বছরে, পরিচর্যা খরচ বা এইখান থেকে ক্যারিং কস্ট সেই মিলে টিলে সব, মানে ঢাকা পর্যন্ত পাঠানোর যে খরচ, এগুলো তাতে 14-15 লাখ টাকার মতন খরচ হয়ে যায়। তার মানে আপনার প্রায় 30 লাখ টাকা লাভ হ্যাঁ, থাকে। 30 লাখ টাকার মতন। আপনার ফেলে রাখা জমিতে 30 লাখ টাকা বছরে আসছে, এটা তো অনেক বড় ব্যাপার হ্যাঁ, আপনার জন্য। অনেক বড় ব্যাপার এটা। এবং আমি শুধু আয় করতেছি এটা বটে, আমি এই আয় উৎসাহিত দেওয়ার জন্য গ্রামের আশেপাশে লোকেদেরও উৎসাহ দিচ্ছি, তাদের চারা সংগ্রহ করে দিই, তাদের এই বেচা ব্যবস্থাপনা ঢাকাতে কিভাবে করা যায় সেগুলো সহযোগিতা করি। এত অঞ্চলের লোকের করতেছি এবং সবাই, আমি চাই যে সবাই এটা মিলেমিশে এই জায়গা থেকে এই উৎপাদন হয়ে ঢাকাতে বা বাংলাদেশ সর্বত্র ছড়ায় পড়ুক। হ্যাঁ, এইখানে যে বাগান আছে এর থেকে অনেক বড় বাগান ওই পাশে আছে, আর ওইখানে কুল তোলা হচ্ছে, ঢাকায় পাঠানোর মতন ব্যবস্থা। চলেন আপনারা এটা দেখে ওই ঘরে যাই, আমরা ওই ঘরে যে বসে সেখানে দেখানো যাবে সব। আসলে ওই মাঠে গাছ দেখাইছি, বাগান দেখাইছি, কুল বাগান। এই পাশে হচ্ছে এই একটা বাগান, আরও সামনে ওই পাশে আছে বাগান, কুল বাগান আছে। তার বাদে আপনার ওই মেহগনি বাগান, তারপরে নারকেল বাগান, প্রচুর গাছ আছে আমার। নারকেল প্রায় 1200-র মতন, আপনার মেহগনি 1000-এর উপরে, সুপারি প্রায় 1000-এর উপরে। হ্যাঁ, সবেদা আছে আমার 200-250-এর উপরে। অন্য অন্য বনজ গাছ, ফলজ গাছ, আম কাঁঠাল সবই কম বেশি আছে। দাদা, আমরা তো মেহগনি গাছ, নারকেল গাছ অনেক জায়গায় দেখি, তা আপনার সফেদা বাগানটা কি একটু ঘুরে দেখাবেন? হ্যাঁ, সবেদা গাছ দেখো, সবেদা গাছ এখানেই আছে চারিপাশে, আবার পিছনে বাগান মতনও আছে। এই খালের পাশ দিয়ে, ঘেরের পাশ দিয়ে সবেদা গাছ এরকম কুল বাগানের মতন এরকম আছে। আচ্ছা দাদা, তার আগে আমার একটা প্রশ্ন, যে এই দুই সাইডে আমরা পানি দেখছি, এই পানিটা কেন? এইখান থেকে এই পানি হয়েছে, এই জায়গাতে মাটি, এটা লোল্যান্ড ছিল, এখন এটাতে মাটি কেটে উঁচু করে ওইখানে কুল গাছ লাগানো হয়েছে, আর এই পানির জায়গায় মাছের চাষ করা হয়। সবেদা বাগান দেখালাম, ওই যে কুল বাগান দেখালাম, ওইখান থেকে একেবারে খালের দুই পাশ দিয়ে একেবারে সব এই ব্যাপক জায়গায় সবেদা বাগান আছে। আপনি কবে নাগাদ এই সবেদা গাছ লাগানো শুরু গাছ করছেন? লাগাইছি 2007 সালের থেকে।
তো অনেক বছর হয়ে গেল। হ্যাঁ। সবেদা পাওয়া শুরু করছেন কবে থেকে? ওর রোয়ার সাথে সাথে যে পাচ্ছি, তখন ছোট ছিল গাছ, তখন অল্প পাইছি, এখন 2-3 বছর আর কি ব্যাপক সবেদা আর কি হচ্ছে, বেচাকিনি করতেছি। প্রতি বছর আপনি কিরকম দাম পান সবেদা? কোনো কোনো বছর ফলন বেশি কম থাকে, তবে 2 লাখ 3 লাখ এরকম আছে, ফল বিক্রি আছে। আমরা একটা ফল 1 টাকা 50 পয়সা করে বিক্রি করি, একসঙ্গে এসে পাড়ি নিয়ে যায় তারা, তাদের কাছে বিক্রি করি। আপনার বাৎসরিক আয় কত হয় সবেদা থেকে? এই 2 লাখ 2.5 লাখ এরকম হতে পারে আর কি, আনুমানিক। কোনো বছর বেশি হয়, কোনো বছর কম হয়, এরকম আর কি। কোন সময় গাছে ফুল আসে? ফুল আছে ভাদ্র আশ্বিন মাসেই মানে ফুল বেশি আসে। এই সময় সিজন, ফলের মৌসুম হচ্ছে এখন আর কি সবেদার। আর সারা বছরই সবেদা থাকে গাছে, এটা 12 মাসের ফসল, তবে এই সময় মুখ্য সিজন হচ্ছে এখন। আপনার বাড়িতে নাকি কুল বিক্রির প্রসেস চলছে? হ্যাঁ, চলেন আমরা একটু যাই এদিকে। হ্যাঁ চলেন, আপনি ওই কুল বিক্রির সেই প্রসেস বাড়িতে গোছায় আর কি ঢাকায় পাঠানো হবে, সেই প্রসেস করা হচ্ছে আর কি। বড় ছোট গ্রেড করা হচ্ছে এবং প্যাকেটজাত করা হচ্ছে। এই যে আপনার যে কুল বাগান দেখালাম, সেই কুল সেইখানে তুলে এনে এখন এগুলো গ্রেডিং করা হচ্ছে। এটা 2-3টে গ্রেড করা হয়, 3টে গ্রেড 2 রকম প্যাকেট, একটা ছোট একটা বড়। এইটা প্যাকেট করে রাত্রে পরিবহনে করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে। দাদা, আজকে সারাদিন আপনার সাথে থাকলাম, ঘুরে ঘুরে আপনার আপেল কুলের বাগান, সবেদা বাগান দেখলাম। সারাদিন আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনাদের সবাইকেই ধন্যবাদ। এই এলাকার ভূপ্রকৃতি এবং জলবায়ু কোন ফসল চাষের জন্য উপযোগী? আমাদের দক্ষিণাঞ্চল মূলত সব ফসলের জন্য উপযোগী, কিন্তু আমাদের এইখানে একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে লবণ। আমাদের এইখানে মার্চ এপ্রিল মাসে লবণ পানিটা ঢোকে, যেটা বলে ঘষিয়ার খালি খাল বা প্লানের খাল বলে, ওইখান থেকে লবণ পানি আসলে পরে এখানে আর কোনো ফসল হয় না। কিন্তু আমরা দেখছি যে নিচু জমিগুলোকে যদি মাটি কেটে ভেড়ি করা হয়, সেখানে মাছ চাষ করা যায় এবং ভেড়ির পরে সবজি করা যায়। এবং আরেকটা ফসল যেটা হচ্ছে আমাদের বাগেরহাট অঞ্চলের জন্য দারুণ, মানুষ এটা সাস্টেইন করেছে এবং কৃষকরা এদিকে ঝুঁকে পড়ছে এই কুল চাষের দিকে, কারণ কুলটা মোটামুটি বেশ লবণটা ভালো সহ্য করতে পারে এবং কুল চাষ অনেক লাভজনক, চাষিরা এটা লাভবান হয় এবং প্রতি বছর একটা ভালো পয়সা এটা থেকে কৃষকরা পেয়ে থাকে। এটাই বলা যায় যে কুল চাষটা মোটামুটি বেশ ভালোই। আচ্ছা, এই কুল চাষের যে রোগ হয়, তারপরে পরিচর্যা, এই বিষয়ে কি একটু আমাদের বলবেন? নিয়মিত গাছ কর্তন এবং তারপরে যদি গোড়ায় ঠিক মতন সার দেওয়া যায়, এবং ফুলের একটা রোগ থাকে পাউডারি মিলডিউ বা বাদামি দাগ রোগ, এটা যে কোনো ধরনের ছত্রাকনাশক ব্যবহার করা যায়। এবং কিছু পোকা থাকে, লেদা পোকা টাইপের, এইগুলোর জন্য আমরা কীটনাশক ব্যবহার করতে পারি। এবং নিয়মিত যদি এটা স্প্রে করা যায়, রোগ এবং পোকা যদি কন্ট্রোল করা যায়, এবং নিয়মিত যদি গাছের গোড়ায় বছরে খাবার দেওয়া যায়, তাহলে এটা থেকে ভালো ফসল পাওয়া যায় প্রতি বছর। আপনারা কৃষকদেরকে কিভাবে সহযোগিতা করে থাকেন? আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমরা সবসময় মাঠে কাজ করি, আর আমাদের দায়িত্ব হচ্ছে যে কৃষকের সেবা দেওয়া, বিশেষ করে পরামর্শগত সেবাটাই আমরা কৃষককে দিয়ে থাকি। মানে যে কোনো বিষয়ে আপনাদের কাছে পরামর্শ চাইলে আপনারা? হ্যাঁ, আমরা পরামর্শ দিয়ে থাকি। তাছাড়া আমাদের ইউনিয়ন পরিষদে, প্রত্যেক ইউনিয়ন পরিষদে আমাদের অফিস আছে, আমরা ওইখানে বসি এবং কৃষকদের আমরা আমাদের সংবাদ দিলে, আমাদের কাছে আসলে বা আমরা নিজেদের গরজেও তাদেরকে গিয়ে আমরা পরামর্শ দিই সার্বক্ষণিকভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এখন আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। প্রথমেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো। বোরো ধানের ভালো দাম না পাওয়ায় লোকসানে দিনাজপুরের কৃষকরা। ভুট্টার বাম্পার ফলন হয়েছে কুমিল্লার দাউদকান্দিতে। কীটনাশক মুক্ত লিচু উৎপাদন করে লাভবান পিরোজপুরের কৃষকরা। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বোরো ধানের আশানুরূপ দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েছে দিনাজপুরের ধান চাষিরা।
সরকারিভাবে ধান না কেনায় ক্ষুব্ধ তারা। চলতি বছর দিনাজপুরে ৫৫,৭০০ হেক্টর জমিতে ১০,৬৮,৮০০ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলার বিরামপুর, পার্বতীপুর, ঘোড়াঘাট সহ বিভিন্ন এলাকায় ধান ঘরে তুলেছে চাষিরা। তবে তাদের অভিযোগ, নতুন ধান বাজারে উঠতে না উঠতেই কমে গেছে এর দাম। প্রতিমণ পুরনো ধান বিক্রি হচ্ছে ৫ থেকে ৬০০ টাকা দরে, আর নতুন ধান বিক্রি হচ্ছে ৪ থেকে ৫০০ টাকায়। এতে লোকসানের মুখে পড়েছে চাষিরা। খরচ আছে ১২-১৩ হাজার টাকা। হ্যাঁ, আমি এখন বাজার পাচ্ছি ৪০০ টাকা। ধান কাটা মনে করেন ৩ থেকে ৪ হাজার টাকা, আবার বহন করা, আবার মাড়া, সেই তুলনায় ধানের বাজার নিম্ন। বাজার হিসেবে আমাদের লস হয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদন হলেও ফলন ভালো হয়েছে। আমরা যে মাঠে যে এখন যে বাজারে যে ধানের দাম, সেটা কিন্তু উৎপাদন খরচের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। অ্যাকচুয়ালি যে উৎপাদন খরচ কৃষকের হয়, তার সাথে কিন্তু দাম তারা একটু কম পাচ্ছে। সরকারিভাবে ধান কেনা শুরু হলে এই ক্ষতি কাটানো যাবে বলে আশা করছে চাষিরা। কুমিল্লার দাউদকান্দিতে দিন দিন ভুট্টার আবাদ বাড়ছে। কম খরচ ও বেশি লাভ হয় এখানকার প্রায় ৯০% কৃষক ভুট্টা চাষ করছে। চলতি বছর কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কম খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে ভুট্টা। এক প্রকার সার ছাড়াই এবং ওই আনুষঙ্গিক পরিচর্যা ছাড়াই খুব সহজভাবে আমরা এই ভুট্টাটা খেতে চাষ করতে পারি। বিক্রি করলে গিয়ে 18,000, 20,000, 22,000, আর যেবার কোনো লস নেই ভুট্টা। কৃষিকাজ থেকে কিনি 620 টাকা, আর আমরা দাম পাই বিক্রি করি 620, 640, 650। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভুট্টার ফলন ভালো হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীরাও ভুট্টা মাড়াইয়ের কাজ করছে। কৃষিকাজ করতাম, কৃষিকাজতে এখানে আইসা ওরা ভালো মুনাফা পাই, ভালো টাকা পাই। সংসারের কাজের ফাঁকে ফাঁকে মাঠ থেকে ভুট্টা বাড়িতে আই না সেলাই করে তারপরে বাজারে বিক্রি করি। কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে জেলায় প্রায় 8,500 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। আমাদের যে বাদ ফলন হয়েছে সেটা আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। 7.2 মেট্রিক টন হারে প্রতি হেক্টর জমিতে ভুট্টা ফলন আমরা হারভেস্ট করতেছি, এবং ভুট্টার বাজার মূল্য ভালো থাকাতে বিশেষ করে এখন 600 টাকা উপরেও ভুট্টার মন চাষিরা বিক্রি করতে পারতেছে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে আগামীতে এই অঞ্চলে ভুট্টা চাষ আরও বাড়বে বলে মনে করছেন কৃষকরা। চায়না 3 ও মুজাফফরপুরি নামের 2 জাতের কীটনাশক মুক্ত লিচু উৎপাদন করে ভালো ফলন পেয়েছেন পিরোজপুরের চাষিরা। বিষমুক্ত উপায়ে উৎপাদিত লিচু পেয়ে স্বস্তিতে ক্রেতারাও। জেলার 3টি উপজেলায় 37 হেক্টর জমিতে এবছর ফলন হয়েছে প্রায় 200 মেট্রিক টন লিচুর, যার বর্তমান বাজার দর প্রায় 3 কোটি টাকারও বেশি। জেলার নাজিরপুর সহ পিরোজপুর এবং মঠবাড়িয়ায় রয়েছেন অন্তত 2 শতাধিক লিচু বাগানি। বেকার যুবক যারা আছে বা অন্য আগ্রহী চাষি যারা আছে তারাও চাষ শুরু করে। আমাদের ধান চাষ এখানেই হতো। ধান চাষ যাবার পরে আমরা লিচু গাছ রোপণ করছি 5 একর জায়গা, আমরা 300 লিচু গাছ লাগাইছি। বাগানীদের পাশাপাশি কীটনাশক মুক্ত লিচু কিনতে পেরে স্বস্তিতে অঞ্চলের ক্রেতারাও। এই লিচু চাষটা এই প্রথম আনছে হংস কাকা, এর দেখা দেখি আমরা শুরু করছি। 4,000 টাকা হাজার বেশি চায়না 3, এই যে মুজাফফর, আর 6,000 টাকা বেশি চায়না 3। এখান থেকে লিচু নেই, বিভিন্ন শহরে লিচুগুলো সাপ্লাই দিই এবং লিচুগুলো আপনার কেমিক্যাল মুক্ত, এর জন্য লিচুগুলোর চাহিদা ভালো। কৃষকদের এই উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। লিচু চাষাবাদ বৃদ্ধির জন্য আমাদের এখানে 2-3টি প্রকল্প থেকে আমরা কৃষকদেরকে প্রদর্শনী দিচ্ছি, যে লিচুর চারা কলম সরবরাহ করছি, কৃষক লিচুর উপরে তাদেরকে ট্রেনিং দিচ্ছি, এবং তাদের বাজারজাতকরণ থেকে শুরু করে লিচুর যত সমস্যা আছে সেগুলো যাতে সহজে সমাধান করা যায় এবং কৃষকরা আবাদ করতে পারে, তাদের ঋণের ব্যবস্থা করা হচ্ছে। 2007 সালে নাজিরপুর উপজেলার তারাবনিয়া গ্রামের হংসপতি হালদার নামের এক বাগানি প্রথম পরীক্ষামূলকভাবে তার 5 একর জমিতে চায়না 3 ও মুজাফফরপুরি জাতের লিচু চাষ শুরু করেন। সকল কৃষকদের অঙ্গীকার হোক কীটনাশক মুক্ত ফসল উৎপাদন।
এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01709662063 এই নম্বরে। ইচ্ছে থাকলে সবই সম্ভব। নারায়ণচন্দ্র হালদার তার জ্বলন্ত উদাহরণ। তিনি তার পতিত জমি ফেলে না রেখে ব্যতিক্রমী ফলের চাষ করে বছরে প্রায় 1.5 কোটি টাকা আয় করছেন। তাই কৃষক ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের পতিত জমি ফেলে না রেখে আজই চাষাবাদ শুরু করুন এবং হয়ে উঠুন নারায়ণচন্দ্র হালদারের মতো একজন সফল মানুষ। আপনাদের সবার সমৃদ্ধি কামনা করে আমি আফরিন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।